আচ্ছা, আমাদের সবার ভেতরেই কি এমন কোনো দরজা থাকে যে আমরা কখনো খুলতে চাই না? কিন্তু কি হবে যদি সেই দরজাটা নিজে থেকেই খুলতে চায়? আজকের গল্পটা ঠিক এমনই এক দরজাকে নিয়ে। রাত ৩টার দরজা। ওই শেষের দরজাটা কখনো খোলার চেষ্টা করবেন না। ভাবুন তো, একটা বাড়ি কেনার সময় আপনাকে শুধু এই একটা কথাই বলা হলো। এই ছোট্ট কিন্তু কি ভয়ঙ্কর একটা সতর্কবার্তা, তাই না? আর এটাই হয়ে দাঁড়ায় আমাদের আজকের এই অশরীরী গল্পের মূল চাবিকাঠি। তো এই অভিশপ্ত বাড়ির দরজাটা আখের কোথায়? এর জন্য আমাদের চলে যেতে হবে শালবনপুর নামের এক রহস্যময় গ্রামে। এখানে গল্পের মূল চরিত্র রাশেদ তার শান্তির খোঁজ শুরু করেছিল। শালবনপুর কিন্তু আর ১০টা গ্রামের মতো না। চারিদিকে ঘন জঙ্গল, আর তার মধ্যেখানে কয়েকটা বাড়ি, ছড়ানো ছিকানো। এখানকার আসল ব্যাপারটা শুরু হয় সন্ধ্যা নামার পর। কেমন যেন একটা ভুতুড়ের নীরবতা গোটা এলাকাটাকে গ্রাস করে ফেলে। মানে, শান্তি খুঁজতে এসে মানুষ এখানে উল্টো অস্বস্তিতে পড়ে যায়। আর ঠিক এই গ্রামেই এসে হাজির হয় আমাদের গল্পের চরিত্র রাশিদ। শহরের কোলাহল, ব্যস্ততা এসব থেকে দূরে একটু শান্তিতে থাকবে বলে সে এই পুরনো বাড়িটা কিনেছিল। কিন্তু বেচারা জানত না যে নির্জনতা সে কিনছে সেটাই তাকে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করে দেবে। হ্যাঁ, রাশেদের শান্তিতে থাকার স্বপ্নটা ভাঙতে কিন্তু বেশি দিন লাগেনি। পরপর ৩ রাতের আতঙ্ক তার কৌতূহল আর ভয়কে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসাটা ছিল প্রায় অসম্ভব। ঘটনাগুলো ঘটেছিল টানা ৩ রাতে। প্রথম রাতে শুধু একটা রহস্যময় টোকা। দ্বিতীয় রাতে সেই টোকাটা আরও বেড়ে গেল, আরও জোরালো হলো, আর তার সাথে যোগ হলো একটা চেনা কণ্ঠস্বর। আর ফাইনালি তৃতীয় রাতে রাশেদ এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তার জীবনটাকে একটা জীবন্ত দুঃস্বপ্নে পরিণত করে দেয়। প্রথম রাত ঠিক ৩টে বাজে। চারপাশ যখন একদম নিস্তব্ধ, ঠিক তখনই প্রথমবার শোনা গেল শব্দটা। করিডোরের শেষে ওই যে বন্ধ দরজাটা, ওখান থেকেই ভেসে আসছিল একটা মৃদু টোকা। না, শব্দটা থামার কোনো নামই নিচ্ছিল না। এটা যে মনের ভুল না, সেটা স্পষ্ট। মনে হচ্ছিল কেউ বা কিছু একটা যেন দরজার ওপার থেকে মরিয়া হয়ে বাইরে আসতে চাইছে। এই যে একটানা ঠকঠক শব্দ, এটা পরিষ্কার করে দিচ্ছিল যে ওপাশে আসলেই কেউ আছে, আর সে বাইরে আসতে চায়। এখানেই রাশেদের সব যুক্তিবুদ্ধি, সব সাহস প্রথমবারের মতো ভয়ের কাছে হার মানতে শুরু করে। দ্বিতীয় রাতে আতঙ্কটা আরও বাড়ল। এবার শুধু টোকার শব্দ না, তার সাথে যোগ হলো একটা গা ছমছমে ফিসফিসানি। ভেতর থেকে আওয়াজ এলো, খুলে দাও, আমি বাইরে আসতে চাই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল অন্য জায়গায়। রাশেদ যখন ভালো করে শুনল, ও বুঝতে পারল ওই কণ্ঠস্বরটা আর কারো নয়, অবিকল তার নিজের। একবার ভাবুন তো ব্যাপারটা। এই একটা উপলব্ধি ওর ভেতরের সব সাহস, সব যুক্তিকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। নিজের গলার আওয়াজ দরজার ওপাশ থেকে কি করে আসতে পারে? তো ভয়ে আর কৌতূহলে একেবারে দিশেহারা হয়ে রাশেদ ছুটে যায় গ্রামের সবচেয়ে পুরনো বাসিন্দা করিম চাচার কাছে। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, ওই অভিশপ্ত দরজার ভেতরে আসলে আছেটা কে বা কি? করিম চাচার উত্তরটা ছিল আরও বেশি রহস্যময় আর হাড় হিম করা। তিনি কোনো ভূতপ্রেতের কথা বলেননি, বরং যা বললেন তা ছিল একটা অবিশ্বাস্য ধাঁধার মতো। তিনি শান্তভাবে বললেন, ওখানে তুমি নিজেই আছো। এই একটা কথাই কিন্তু গল্পের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেয়। করিম চাচার এই ধাঁধার কোনো মাথামুন্ডু খুঁজে পায় না রাশেদ। তাই তৃতীয় রাতে সে ঠিক করে ফেলে, যা হওয়ার হবে, আজ সে সত্যটা জেনেই ছাড়বে। সে মুখোমুখি হয় দরজার ওপারের সেই রহস্যময় সত্যার। তৃতীয় রাতেও একই ঘটনা। রাশেদ দরজার সামনে দাঁড়িয়ে এবার চিৎকার করে জানতে চাইল, তুমি কে? ভেতর থেকে যে উত্তরটা এলো তা ছিল যেন একটা ভয়ঙ্কর স্বীকারোক্তি, আমি, তুমি। আর ঠিক সেই মুহূর্তে সব ভয়, সব সতর্কতা, সব কিছুকে ছাপিয়ে জয়ী হল রাশেদের কৌতূহল। সে হাত বাড়াল দরজার দিকে, আর একটাই শব্দ হল, করাত, দরজা খোলার শব্দ। কিন্তু আসলে এটা ছিল তার নিজের সর্বনাশ ডেকে আনার শব্দ। দরজাটা খুলতেই যে দৃশ্যটা সামনে এলো তা ছিল কল্পনারও বাইরে। ভেতরে যে দাঁড়িয়ে সে দেখতে একদম রাশেদের মতো। একই মুখ, একই চোখ, পার্থক্য শুধু একটাই, তার ঠোঁটের কোণে লেগে আছে এক অস্বাভাবিক শয়তানি হাসি। আর দরজার এপারে আসল রাশেদ তখন ভয়ে একেবারে জমে পাথর। দরজা খোলার ওই মুহূর্তটাতেই সবকিছু ওলটপালট হয়ে যায়। রাশেদের নিজেরই ভেতরের যে অন্ধকার, সেটাই যেন এবার তাকে গ্রাস করতে এগিয়ে আসে। এক ঝলকের জন্য তার অতীত মনে পড়ে, একটা ভয়ঙ্কর সত্য চোখের সামনে ভেসে ওঠে। আর তারপর ঘটে যায় সেই অশুভ দখল।
নিজের প্রতিরূপটাকে দেখা মাত্রই রাশেদের মাথায় ঝড়ের বেগে কিছু খণ্ডিত স্মৃতি ফিরে আসে। একটা পুরনো বাড়ি, একটা বন্ধ দরজা, একটা আর্তনাদ, আর শেষে সে নিজেই যেন তার কোনো অন্ধকার ছায়াকে ওই দরজার ভেতরে ঠেলে দিয়ে তালা লাগিয়ে দিচ্ছে। তার মানে কি অতীতে সে নিজেই সর্বনাশটা ঘটিয়েছিল? ওর ভেতরের প্রতিরূপটা তখন হাসে আর বলে, তুমি সবসময় নিজের অন্ধকার দিকটাকে লুকিয়ে রেখেছ, আজ সেটা বের হবে। মানে ওটা আসলে রাশেদেরই ভেতরে চাপা পড়া সত্তা, তার ডার্ক সাইড, যা এতদিন ধরে মুক্তির জন্য অপেক্ষা করছিল। বুঝতেই পারছেন, গল্পটা এখান থেকে পুরোপুরি একটা সাইকোলজিক্যাল থ্রিলার হয়ে যায়। লড়াইটা বাইরের কোনো ভূতের সাথে না, লড়াইটা নিজের ভেতরের অন্ধকারের সাথে। আর তারপরই যেটা হলো সেটা সবচেয়ে ভয়ঙ্কর, একটা বিনিময়। রাশেদের শরীরটা দখল করে নিল তার সেই অন্ধকার সত্তাটা, যার ঠোঁটে এখন শয়তানের হাসি। আর রাশেদের আসল আত্মা, সে এখন ওই দরজার ভেতরে বন্দী, সাহায্যের জন্য মরিয়া হয়ে চিৎকার করছে। তো এই ঘটনার পর রাশেদের কি হল? তার এই ব্যক্তিগত আতঙ্ক কিভাবে শালবনপুরের এক স্থায়ী কিংবদন্তিতে পরিণত হল? গল্পের শেষটা কিন্তু শুরু থেকে অনেক বেশি ভয়ঙ্কর। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন বাড়িটার দিকে গেল, দেখল সব খালি। কিন্তু তারা একটা জিনিস খেয়াল করল, করিডরের শেষের সেই দরজাটা বন্ধ, আর তার ভেতর থেকে আবারও ভেসে আসছে একটা ক্ষীণ শব্দ, ঠক ঠক ঠক। তার মানে আতঙ্কের এই চক্রটা আবার নতুন করে শুরু হয়েছে। আর এভাবেই শালবনপুরের সেই কিংবদন্তিটা টিকে আছে। গ্রামের মানুষ এখনও নতুন কাউকে দেখলে বলে, ও পারে যে আছে সে তুমি নিজেই। এই কথাটা আসলে শুধু রাশেদের জন্য ছিল না, এটা হয়তো আমাদের সবার জন্যই। আমাদের প্রত্যেকের ভেতরেই তো এমন একটা অন্ধকার দিক থাকে যাকে আমরা তালা দিয়ে রাখি। প্রশ্ন হল, যদি কোনোদিন রাত ৩টে আপনার ভেতরের সেই দরজাটা নিজে থেকে শব্দ করে, তখন কি করবেন?